দ্বন্দ্ব বা দ্বন্দ্বের ভ্রামক। এটা হলো নেক্সট টপিক। আগে একটা একটা করে কনসেপ্টগুলো করে শিখে নিয়ে তারপর সেগুলোকে একসাথে জুড়লে বেটার হবে আন্ডারস্ট্যান্ডিংটা। এটাকে ইংরেজিতে বলে কাপল। আর বা লেখাটা ভুল, এবং couple and moment of couple। এবার তাহলে এইটাও আরেকটা ফোর্স। এবার সেই ফোর্সের আগে ডেফিনিশনটা দেখা যাক। বস্তুর উপর একই রেখায় ক্রিয়াশীল নয় এমন দুটি সমান সমান্তরাল ও বিপরীতমুখী বলকে দ্বন্দ্ব বা কাপেল বলে। প্রথমে কীরকম বলটা, এরকম একটা বল আছে, এর মান হলো সাপোজ এফ। আরেকটা বল আছে, একই ম্যাগনিচিউড, কিন্তু কি হচ্ছে তারা প্যারালাল নয়, ডিরেকশন আলাদা, ডিরেকশন অপোজিট। ওই জন্য এদের বলা হয় অ্যান্টি প্যারালাল। দুটো অ্যান্টি প্যারালাল ফোর্স আছে, কিন্তু তারা একই লাইনে অ্যাক্ট করছে না, সেপারেটেড বাই এ ডিস্টেন্স। আমি সাপোজ ডিস্টেন্সটাকে এইভাবে দেখাচ্ছি, এদের মধ্যে বা এইভাবে কল্পনা করতে পারি, এটা একটা কিছু আছে, এটা একটা কোনো বস্তু আছে, এই বস্তুর উপর এদিকে একটা ফোর্স অ্যাক্ট করছে, এদিকে একটা ফোর্স অ্যাক্ট করছে। তাহলে এই যে ফোর্সের পেয়ার, এই ফোর্সের পেয়ারকে বলা হয় কাপেল। এবার কিছু পয়েন্ট
জানতে হবে। এর কাজ অনেকটা ওই ফোর্সের মুভমেন্টের মতনই হবে। কিভাবে হবে দেখা যাক। এই দুটি বল সমান ও বিপরীতমুখী হওয়ায় তারা যুগ্মভাবে বস্তুতে তারা রৈখিক গতি সৃষ্টি করতে পারে না। কিন্তু তাদের ক্রিয়ারেখা ভিন্ন হওয়ায় তারা বস্তুটির মধ্যে ঘূর্ণন গতি সৃষ্টি করে। এবার এর একটা খুব একটা এক্সাম্পল দেখানো যাক। এই যে পেনটা আছে, এই পেনটার তাহলে এই দিকে যে ফোর্সটা এইদিকে আসছে আর এই যে ফোর্সটা আসছে, এই দুটো ফোর্স যদি আমি একই ফোর্স অ্যাপ্লাই করি, কিন্তু যেহেতু এদের লাইন অফ অ্যাকশন আলাদা, তাহলে কি হচ্ছে, তাহলে এই একটা রোটেশনাল মোশন এক্সিকিউট করছে। এইটাই এখানে একটা এটা দেখানোর উদাহরণ, মানে এটা দেখানোর কারণ এইটাই যে এর উদাহরণ হিসেবে বইতে যেহেতু স্টিয়ারিং হুইল বা কল লেখা থাকে, তাহলে অনেকেই মনে করে যে মাঝখানে কোনো একটা আলম্ব হতে হবে তবেই এই ঘূর্ণনটা পসিবল। এমন নয়। আমি যদি এর যেমন কোনো ঘূর্ণন নেই, মানে এর যেমন কোনো আলম্ব নেই, কিন্তু এটা আমি তাও এটাকে ঘোরাতে পারছি। তো তাহলে যদি দুটো অ্যান্টি প্যারালাল ফোর্স থাকে, ইকুয়াল ইন ম্যাগনিটিউড হয়, তাহলে এই ঘূর্ণন গতি সম্ভব এবং এদেরই কাপেল বলা হয়। এবার আগের মতনই ব্যাপারটা হলো যে ফোর্স আছে, তাদের মধ্যে ডিস্টেন্স আছে, তাহলে পরবর্তী যে কনসেপ্টটা চলে আসে সেটা হলো আমাদের ভ্রামক বা মোমেন্ট। তাহলে এখানেও আসবে দ্বন্দ্বের ভ্রামক। তাহলে কোনো দ্বন্দ্বের এই ঘূর্ণন প্রবণতা
পরিমাপ দ্বন্দ্বের ভ্রামক দ্বারা নির্ণীত হয়। কোনো দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে ক্যালকুলেট করব? যে কোনো একটি বলের মান এবং ওই দ্বন্দ্ব দুটির দ্বন্দ্ব দুইটির এবং ওই দ্বন্দ্বের দুইটির বা দুটি বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব লম্ব দূরত্বের গুণফল, একবারেই লিখে দিই, গুণফলকে দ্বন্দ্বের ভ্রামক মোমেন্ট অফ আ কাপল বলে দাঁড়ি। তাহলে এইখানে যেটা আমরা পেলাম কি বলছে, তাহলে এই একটা বলের মান আর ক্রিয়ারেখার মধ্যে দূরত্ব, তাহলে কি করতে হবে? আমি এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি, এটাকে এক্সটেন্ড করলাম। তাহলে আমাকে কি ডিস্টেন্স, কোন ডিস্টেন্সটা বার করতে হবে? আমাকে এই ডিস্টেন্সটা বার করতে হবে, এই ডিস্টেন্সটা। তাহলে যদি নাম দিয়ে দিই ও এ বি, যদি এরকম নাম দিই, আর এই ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে আর এইটা যদি থিটা ধরে নিই, একটা অ্যাঙ্গেল ধরে নিই, নাহলে আমি তো ক্যালকুলেট করতে পারবো না। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা ডি, তাহলে যেটা করতে পারি সেটা হলো, তাহলে মোমেন্ট অফ আ কাপল যদি আমি কিছু একটা জি দিয়ে লিখছি সাপোজ, তাহলে মোমেন্টটা কত হবে? ফোর্স এফ ইন্টু ওবি, বা যদি আরও ভেঙে লেখার ইচ্ছা করে তাহলে ওবি, এটা তো ডি, তাহলে এই লেন্থটা যদি আমার এক্স হয়, এটাকে যদি এক্স হয়, তাহলে আমরা কস থিটার ডেফিনেশন কি জানি? কস থিটা ইজ ইকুয়াল টু
বেস বাই হাইপোটেনিউস, হাইপোটেনিউস হলো আমার ডি, তাহলে এক্স ইকুয়াল টু ডি কস থিটা। তাহলে ওবির জায়গায় আমি কি লিখতে পারি, ডি কস থিটা। একইভাবে যদি কিন্তু এই অ্যাঙ্গেলটা, যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তখন কস থিটা সাইন থিটা হয়ে যাবে, বুঝেছি? এটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, কিন্তু মূল ভ্যালুটা হলো এইটা, দুটোর প্রোডাক্ট। তবেই টার্নিং এফেক্টটা আমি জানতে পারবো। আচ্ছা, তাহলে আমরা যে দুটো কনসেপ্ট এতক্ষণে পড়েছি তার মধ্যে 1 নম্বর, সেটা হলো বলের ভ্রামক। কি পড়েছিলাম, বল আর তার সাথে যে পয়েন্টটা, একটা পয়েন্টের রেসপেক্টে তার দূরত্ব, এই প্রোডাক্টটা বার করেছিলাম। তাহলে আগে এর এককটা বলা যাক। তাহলে কি হবে, বলের একক হলো নিউটন আর এটা হলো মিটার, এরকম। আবার দেখা গেল যখন আমি এই দ্বন্দ্বের ভ্রামক বার করতে গেলাম, দ্বন্দ্বের ভ্রামকও যখন বার করতে গেলাম তখনও আমি কি পেলাম, তখনও যেটা পাচ্ছি একটা বল আর তার মধ্যে দূরত্ব নিউটন মিটার। কিন্তু এই নিউটন মিটার কোনোভাবেই এরা কিন্তু জুল নয়, অর্থাৎ কার্য নয় এরা। এরপরে আরও আলোচনা করে দেখানো যাবে কেন নয় কি নয়, কিন্তু এরা কিন্তু জুল নয়। কারণ এইখানে যে জিনিসগুলো তৈরি হচ্ছে, এরা কি করছে, এরা এই দুটো জিনিস, আমরা যে দুটো জিনিস পড়লাম, এই দুটো জিনিস কি তৈরি করছে বস্তুর মধ্যে, ঘূর্ণনের প্রবণতা। তার মানে যদি ঘূর্ণনের প্রবণতা তৈরি করে, তার মানে বা ঘুরছে এরকম, তাহলে এইখানে যে জিনিসটা তৈরি হচ্ছে, তাহলে ঘোরাতে চাইছে, এর মধ্যে যেটা হয় সেটা আমরা আবার রোটেশনাল ডিনামিক্সে দেখব বা ঘূর্ণন গতিবিদ্যায় দেখব, তাই এখানে খুব ছোট করে বলছি। তাহলে যে জিনিসটা তৈরি করতে চায় সেটা হলো এক প্রকার বল। মানে যেমন আমাদের পার্থক্য হয়েছিল ওই রৈখিক গতি আর বৃত্তীয় গতির কোয়ান্টিটিগুলো যেমন পাল্টে পাল্টে গেছিলো, কীরকম পাল্টেছিল, এক জায়গায় রৈখিক বেগ, তাহলে অন্যদিকে কৌণিক বেগ, রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণ। একইভাবে এইগুলো যে বল আমরা লিনিয়ার মোশনে করি, এই আমাদের যে আবর্ত গতি, সেখানে গিয়ে কিন্তু এই বলটাই হয়ে যাবে টর্ক। টর্ক অর্থাৎ তখন দেখব, তার মানে ও ঘূর্ণনের প্রবণতা সৃষ্টি করতে পারছে কি না। যেমন আমাদের বলের ক্ষেত্রে বল গতি সৃষ্টি করতে পারছে কি না সেটা দেখেছিলাম। এখানে এই জিনিসটা, বল আর দূরত্ব মেজার করবে ঘূর্ণন এর প্রবণতা। এর আরেকটা নাম আছে, এদের নাম হলো টর্ক। তাই এরা হলো একটা ভেক্টর রাশি বলের মতনই, কিন্তু এবার এরা এই যে জিনিসটা তৈরি হলো, আবার একইভাবে এই জিনিসগুলো কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর, সেগুলো পরে আলোচনা করা যাবে। তো মূলত এরা যেটা করতে চাইছে সেটা ঘূর্ণনের প্রবণতাটাকে মাপতে চাইছে এরা। তাহলে আমরা পড়ছি স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যায় একটা জিনিস দেখলাম, সেটা হলো বস্তুটা ঘূর্ণন করতে পারবে কি না, সেটা এগুলো দিয়ে মেজার করব। এবার করতে গেলে, যদি করতে যায়, তার মধ্যে কি কোনো ত্বরণ আছে না, ত্বরণ নেই, কৌণিক ত্বরণ আছে কি নেই, তার উপর নির্ভর করবে যে কী ধরনের সাম্যাবস্থায় আছে বা কীভাবে আছে। তার সাথেও আরেকটা জিনিস দেখতে হবে, যেটা হলো চলন সাম্য। তো একটা একটা করে দেখা যাক। সবার প্রথম যেটা দেখা যাক সেটা হলো ঘূর্ণন সাম্য। যেহেতু আমরা ঘূর্ণনের অ্যানালিসিস দিয়ে শুরু করেছি, তাই
এটাই আগে বলে দিচ্ছি। যদি কোনো দৃঢ় বস্তুর না থাকে বা ঘূর্ণন গতি থাকলেও যদি সমকৌণিক বেগ সমকৌণিক বেগে ঘোরে তাহলে বস্তুটি ঘূর্ণন সাম্যে আছে বলা যায়। এইটাকে ইংরেজিতে বলে রোটেশনাল ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা যখন স্থিতিবিদ্যা পড়ব, স্থিতিবিদ্যায় বস্তু উপর বল প্রয়োগ হতে পারে কিন্তু বস্তুটির সাম্যাবস্থায় থাকবে, তার একটা কন্ডিশন হলো এটা, ঘূর্ণন সাম্য। আর কি আরেকটা সাম্য? চলন সাম্য বা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। যদি কোনো দৃঢ় বস্তুর চলন গতি না থাকে মানে অর্থাৎ স্থির থাকে, বা চলন গতি থাকলেও যদি সমবেগে চলে, অর্থাৎ সরল রৈখিক পথে সমদ্রুতিতে
একই দিকে চলে, তাহলে বলা হয় বস্তুটির চলন সাম্যে আছে। বা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। তাহলে স্ট্যাটিক্সে আমাদের এই দুটো পরীক্ষা করতে হবে মূলত, যে ঘূর্ণন সাম্য আর চলন সাম্য। তাহলে এবার ঘূর্ণন সাম্যে এই ম্যাথামেটিক্যাল ফর্মগুলো দেখানো যাবে একটা একটা করে। তাহলে এই প্রথম আবার এইটারই অ্যানালিসিস করছি, ম্যাথামেটিক্যালি এটা কি বলতে চাইছে। তাহলে ঘূর্ণন সাম্যের ম্যাথামেটিক্যাল ফর্মটা এবার দেখা যাক, তারপর চলন সাম্যের ম্যাথামেটিক্যাল ফর্মটা দেখা যাবে। তলের উপরে অবস্থিত যে কোনো বিন্দু এবং তলের অভিলম্ব অক্ষের সাপেক্ষে অভিলম্ব, এটাই করি, অভিলম্ব অক্ষের সাপেক্ষে প্রযুক্ত বলগুলির ভ্রামক যদি যথাক্রমে G1, G2, G3 যা যা যতগুলো আসবে হয়, তবে ঘূর্ণন সাম্যের শর্ত হলো যতগুলো মোমেন্ট আছে তাদের যোগ করে ফেলো, করে এটা শূন্য আসবে। এটাকে একটু ভেঙেও লিখে দিই যদি কারো মনে না থাকে। সো অন অ্যান্ড সো ফোর্থ, আই ইকুয়াল টু যততে মানে আয়ের উপর সামেশন যতগুলো হবে ইজ ইকুয়াল টু 0। এটা একটা কন্ডিশন। নেক্সট, এবার চলন সাম্যের কন্ডিশনটা বলা যাক। তাহলে ঘূর্ণন সাম্য মানে ম্যাথামেটিক্যালি দেখব মোমেন্টগুলোর সামেশনটা 0 হচ্ছে কিনা, বা বলতে পারি অন্যভাবে, আরেকটা কথাও লিখে দিতে পারি, এখানে লিখে দিচ্ছি জায়গা কম, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট, এটাও উল্টো করে বলা যেতে পারে, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট। কারণ কি হবে, যেগুলো পজিটিভ, যেগুলো
এখানে কিন্তু এই ডিরেকশনগুলো নিতে হবে, পজিটিভগুলো যেগুলো ক্লকওয়াইজ সেগুলো মাইনাস, যেগুলো অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস। টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এটাই ইকুয়াল করতে হবে। এখানে ব্র্যাকেটে লিখে দিই টেকিং অ্যাপ্রোপ্রিয়েট সাইন্স। টেকিং অ্যাপ্রোপ্রিয়েট সাইন্স, চিহ্নগুলো না নিলে কিন্তু হবে না। লিখেও দিই ক্লকওয়াইজ, এটা নর্মালি ধরা হয় কনভেনশন, ক্লকওয়াইজ নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, গোটাটাই লিখে দিলাম। নেক্সট, এইটা হলো আমার রোটেশনাল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। এবার আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। তাহলে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কী হবে? বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলির লব্ধিমান উপর ক্রিয়াশীল বলগুলির লব্ধিমান বা লব্ধির মান অর্থাৎ ভেক্টর যোগফল শূন্য হতে হবে। তাহলে এই কথাটাই এভাবে লেখা যাক, যদি বস্তুর উপর প্রযুক্ত একতলীয় বহিস্থ বলগুলি F1, F2, F3, F4 হয়, এগুলো কিন্তু ভেক্টর হয়, তাহলে summation Fi is equal to 0। এবার এখানে একটা কথা অ্যাডিশনাল বলে দেওয়া যায়, এই যে টোটাল ফোর্স এদের কম্পোনেন্টে ভেঙে আমি সেটাও করতে পারি। এই ফোর্সটা থেকে লিখতে পারি, মানে এর থেকে আসতে পারি কি কি আসতে পারে, ইন্ডিভিজুয়ালি এফেক্টস বলতে পারি, এফেক্টস এর আইয়ের মানে এফেক্টস কম্পোনেন্টগুলো তারা 0, সামেশন এফ ওয়াই আই 0। তাহলে এখান থেকে কি কনক্লুশনে পেলাম?
এবার যদি এইটা স্যাটিসফাই করে, এবার একটা ওই কাপেলের এক্সাম্পলটাই দেখা যাক। আমার ওখানে অ্যান্টি প্যারালাল ফোর্স ছিল ইকুয়াল ইন ম্যাগনিটিউড। তার মানে কি? তার মানে ওখানে কিন্তু চলন সাম্য হয়নি, ঘূর্ণন সাম্যই হয়েছিল ওখানে। ওখানে চলন সাম্য ছিল কিন্তু ঘূর্ণন সাম্য হয়নি। তার মানে এবার আমাকে যেটা করতে হবে, কোনো বস্তুর যদি সম্পূর্ণ সাম্যাবস্থায় থাকতে হয়, কোনো বস্তুকে সম্পূর্ণ রাখতে গেলে চলন সাম্যের শর্ত এবং ঘূর্ণন সাম্যের শর্ত উভয়ই একসঙ্গে পূরণ করতে হবে। তাহলে দুটো কন্ডিশন আমাকে কোনো যদি সিস্টেম দিয়ে দেয়, তাহলে আমাকে কি দেখতে হবে, যে দুটো কন্ডিশনসকে স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। আচ্ছা, এবার কিছু কেস দেখা যাক, তার থেকে কিছু রেজাল্টস ডিরাইভ করলে পরবর্তী অ্যানালিসিসে হেল্প হবে। সবার প্রথম কেস, দুটি বলের ক্রিয়ায় সম্পূর্ণ সাম্যাবস্থা। তাহলে আমরা আলোচনাটা সেই পুরনো দ্বন্দ্ব দিয়ে শুরু করি, তাহলে বেটার হবে আলোচনাটা। এরকম একটা ফোর্স আছে এফ, আর এই ভেক্টর দুটোর লেন্থ ইকুয়াল। আমি এখানে আঁকতে পারবো কিনা জানি না, তবে এই দুটো লেন্থ ইকুয়াল। এটাও এফ। এটা কোনো একটা বডির উপর অ্যাক্ট করছে। এই বডিটা হলো এরকম একটা কিছু, একটা বডির উপর এটা অ্যাক্ট করছে। তাহলে কি করবে? তাহলে আমাকে কি কি দেখতে হবে? সবার প্রথম ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামটা দেখতে হবে, বা চলন সাম্য। তাহলে তাহলে ফর ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম, চলন সাম্যের জন্য, তাহলে এই এফটা যেদিকে হবে অন্য এফটা তার বিপরীত দিকে হচ্ছে, তাহলে ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে এগোবে পিছবে না। কিন্তু ঘূর্ণন সাম্যের জন্য ব্র্যাকেটে লিখেই দিই চলন সাম্য, আর এটা হলো রোটেশনাল ইকুইলিব্রিয়াম বা ঘূর্ণন সাম্য। এখন পরিষ্কার এটা ঘূর্ণন সাম্যে থাকবে না, কারণ আগেও দেখেছিলাম যে কাপেল অ্যাক্ট করলে একটা বডিকে ঘোরাতে পারে। তো এবার ভাবা যাক এই ডিস্টেন্সটাকে যদি আমি 0 করে দিই, অর্থাৎ
যদি লাইন অফ অ্যাকশনগুলোকে যদি আমি সেম করে দিই, তার মানে সাপোজ এইখানে একটা পয়েন্ট আছে ও মিড পয়েন্ট, আমি যদি দুটো ফোর্সই ও এর রেসপেক্টে করি সেম ম্যাগনিটিউডের ফোর্স, তার মানে কি এই যে এবার ঘুরছে কেন, মোমেন্টের জন্য, দ্বন্দ্বের জন্য, অর্থাৎ এই ডিস্টেন্সটার জন্য, এই ডিস্টেন্সটা বলি বা বেসিক্যালি আমরা টেকনিক্যালি বললে এই ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। তাহলে এই লাইন অফ অ্যাকশন ভালো করে এঁকে দিই। তাহলে আমি যদি এই লাইন অফ অ্যাকশনটাকে জিরো করে দিই, অর্থাৎ সেম লাইনে নিয়ে চলে আসি, তাহলে আর এই ডিস্টেন্সটা নেই বলে এর মোমেন্টটাও জিরো হয়ে যাবে। ফোর্স যাই থাকুক না কেন, ডিস্টেন্সটা তো পাচ্ছে না, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এটা হয়ে যাচ্ছে রোটেশনাল ইকুইলিব্রিয়াম। তাহলে এই ক্ষেত্রে রোটেশনাল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেল। চলন সাম্য তো আগেই ছিল, ঘূর্ণন সাম্য হলো এবং বডিটা পুরো সম্পূর্ণ সাম্যাবস্থায় অবস্থান করলো। এখানে ডিটা কী করলাম, ডিটাকে জিরো করে দিলাম। যদি আমি এই ডিস্টেন্সটাকে ডি ধরি, লাইন অফ অ্যাকশন, আমার তো ক্যালকুলেশনে এইটা আসে, এটা তো আসে না, তাই এটাকেই ধরলাম। ঠিক আছে, নেক্সট, তিনটি বলের ক্রিয়ায় সম্পূর্ণ সাম্যাবস্থা। তাহলে তিনটি বলের ক্রিয়ায় সম্পূর্ণ সাম্যাবস্থা দেখতে গেলে যেটা করতে হবে, একই জিনিস, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম দেখতে হবে, রোটেশনাল ইকুইলিব্রিয়াম দেখতে হবে। তা আগে একটা এজিউম করা যাক। আমি আগে পয়েন্টের রেসপেক্টেই দেখাচ্ছি, তিনটে ফোর্স আছে, এদিকে একটা F1 অ্যাক্ট করছে, এদিকে একটা F3 অ্যাক্ট করছে, আর এই ডিরেকশনে F2 অ্যাক্ট করছে। তাহলে তিনটে ফোর্স একটা নির্দিষ্ট পয়েন্টে অ্যাক্ট করছে, সাপোজ এই পয়েন্টটার নাম ও। এবার সবার প্রথম যেটা দেখি, আমি যদি ও পয়েন্ট আচ্ছা করে তারপর করছি, অ্যাঙ্গেলগুলো পরে ইউজ করছি, একটা একটা করে বলি তাহলে বেটার হবে। ফর রোটেশনাল ইকুইলিব্রিয়াম বা ঘূর্ণন সাম্যের জন্য, ফর রোটেশনাল ইকুইলিব্রিয়াম বা ঘূর্ণন সাম্যের, ঘূর্ণন সাম্য পরীক্ষা করি। তাহলে আমি ফোর্সগুলো নিচ্ছি, ফোর্সগুলো যে পয়েন্টে অ্যাক্ট করছে লাইন অফ অ্যাকশন এই পেনটার মতন যদি হয়, তাহলে কি সেম পয়েন্টের রেসপেক্টে, তাহলে এই ফোর্সগুলোর যে মোমেন্টগুলো তৈরি হবে, তাহলে ফোর্সের ম্যাগনিটিউড যাই হোক, ডিস্টেন্সটা কত, জিরো, তাহলে এটা ভ্যানিশ করে যাবে। আমি ম্যাগনিটিউড নিয়েই কথা বলি, ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নেই, ভেক্টরগুলো সব পরে ইন্ট্রোডিউস করব। তো এই মোমেন্টগুলো, তাহলে সাম অফ দ্য মোমেন্টস Fi, তাহলে এটা Gi, তাহলে এটা কি হবে Fi ইন্টু জিরো, যে ফোর্সই নিচ্ছি তার পয়েন্ট অফ অ্যাকশন লাইন অফ অ্যাকশন যে পয়েন্টের রেসপেক্টে নিচ্ছি তাদের মধ্যে তো কোনো ডিস্টেন্সই নেই, তাহলে জিরো, তাহলে এটা জিরো। তাহলে রোটেশনাল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড। এবার ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামটা দেখতে হবে। চলন সাম্যের জন্য এবার এখানে কিছু কথা আছে, তিনটে ফোর্স এমনভাবে অ্যাক্ট করবে যাতে বস্তুটা কোনো বস্তুটার উপর কোনো রেজাল্টেন্ট ফোর্স না হয়, তাহলেই বস্তুটার উপর কোনো রেজাল্টেন্ট আমার মোশন আসবে না, অ্যাক্সেলারেটেড মোশন আসবে না রাদার। তাহলে এবার এটা কখন হতে পারে, তিনটে ফোর্স ইকুইলিব্রিয়ামে তখনই থাকতে পারে যদি তারা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড কনস্টিটিউট করে, অর্থাৎ তাদেরকে আমি দুটো ফোর্সের রেজাল্টেন্ট আরেকটা,
তো সেটাকে সেইভাবে যদি রিপ্রেজেন্ট করা যেতে পারে তাহলে এটা হবে। তাহলে আমি অ্যাঙ্গেলগুলো লিখি, এটা আলফা, এটা বিটা, আর এইটা হলো আমার গামা। এই হলো আমার তিনটে অ্যাঙ্গেল। তাহলে এবার যদি তিনটে অ্যাঙ্গেল থাকে, তাহলে আমি এটাকে যদি এইভাবে লেখার, এইটাকে ছবিটাকে যদি এইভাবে আঁকার চেষ্টা করি, এটা হলো আমার F1 যদি করি, আর এই দিকে যে আছে সে হলো আমার F2, আর এই দিক বরাবর যে থাকবে সে আরেকটা নিলাম। তাহলে এদের মধ্যে এবার অ্যাঙ্গেলগুলো কত সেটা দেখতে হবে। আচ্ছা, F1টা F3 এর সাথে গামা, তার মানে এটা যদি F1 হয়, এটা F1 হলে তাহলে F3 এটা আমার, সরি আমি সবকটাই 3 লিখে, এটা F2 ধরে নিই, এটা F3, তাহলে F3 এর সাথে গামা লাইন অফ অ্যাকশনের সাথে, তাহলে এইটা হলো আমার গামা, এটা হলো আমার গামা। তারপরে কি আছে, এবার এটা F2, তাহলে F1 আর F2 এর মধ্যে অ্যাঙ্গেল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আলফা, আর F2 আর F3 এর মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা হয়েছে আমার, এটা তো গামা, আর এইটা হয়েছে আমার বিটা। এই হলো আমার তিনটে অ্যাঙ্গেল। এবার আমাকে যদি ত্রিভুজ গঠন করে, তাহলে ত্রিভুজ গঠন করলে কি হতে হবে, একটা রেজাল্টেন্ট অন্যটাকে হতে হবে। তার মানে যদি এইভাবে করতে হয় তাহলে আমি বলতে পারি F1 প্লাস F2 প্লাস F3 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে একটা নাম দিয়ে দিই ত্রিভুজের, এ বি আর সি, এই ত্রিভুজের নাম দিয়ে দিই। এবার আমরা ত্রিকোণমিতিতে পড়েছিলাম, বাহুটা নিলাম এবি, এবি, তাহলে এবি যদি বাহু নিই তাহলে অ্যাঙ্গেল এ সি বি, এবির উল্টো দিকের কোণ হলো এটা, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই বিসি ডিভাইডেড বাই অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু, তারপরে কি এবি বিসি, আর এটা হলো সিএ, সিএ, সি এর উল্টো দিকের অ্যাঙ্গেলটা কোনটা, এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি। এবার এই অ্যাঙ্গেলগুলোর যদি আমি সাইন নিয়ে নিই তাহলে এই ইকুয়েশনটা এটা হয়। এটা আমরা ত্রিকোণমিতিতে পড়ব বা পড়েছি। তাহলে এবি, এবি কোন ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে, F1, এসিবি, এসিবি কোনটাকে রিপ্রেজেন্ট করে, সাইন এসিবি, তার মানে 180 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে 180 ডিগ্রি মাইনাস বিটা। তারপরে কি আছে, তারপরে আছে আমার বিসি, বিসি হলো F2, F2 বাই সাইন বিএসি, বিএসি, তার মানে সাইন 180 ডিগ্রি মাইনাস গামা, আর ওই দিকে F3 ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি
এবিসি 180 ডিগ্রি, এবিসি 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখান থেকে এটা সলভ করলে কি হয়, F1 বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু F2 বাই সাইন গামা আর F3 বাই সাইন আলফা। এটা একটা কন্ডিশন। এই কন্ডিশনটাকে মানে এই রেশিওগুলো ফোর্স আর তার অপোজিট অ্যাঙ্গেলের যে রেশিও, এই রেশিওটা হলো একটা কনস্ট্যান্ট। এটাই হলো আমাদের রিলেশনশিপটা। এই এইটাকে বলা হয় ল্যামিস থিওরাম বা ল্যামির উপপাদ্য। ল্যামিস থিওরেম বা ল্যামির উপপাদ্য। ল্যামির উপপাদ্য। এটা ব্যবহার না করেও অন্যভাবে করা যেত। F1 F2 F3কে কম্পোনেন্ট ওয়াইজ রিজলভ করে, মানে সামেশান এফএক্স, এটা এই প্লেনেই আছে, সামেশান এফএক্সটাকে 0 সেট করে সামেশান এফওয়াইটাকে 0 সেট করে করা যেত। এটা একটা অ্যাডিশনাল ইয়ে। এটা অনেকটা ক্যালকুলেশনটাকে ইজি করে দেয় এই ফরমেশনটা।